Okay, so good morning সবাইকে ওয়েলকাম টু ইন্টারমিডিয়েট ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং ক্লাস। আই ট্রাস্ট মানে সবাই সেফ আছেন, যেহেতু আর্থকুয়েক ব্যাক টু ব্যাক হচ্ছে, সো প্লিজ সবাই সাবধানে থাকেন। অ্যান্ড again I'm extremely sorry for the last moment notification regarding the class rearrangement. সো আমি আপনাদেরকে অ্যাসাইনমেন্ট এবং কুইজের ব্যাপারে অলরেডি গ্রুপে বলে দিয়েছি হোয়াট উই নিড টু ডু। সো জাস্ট এটা আপনারা আমাকে নেক্সট থার্সডের মধ্যে দিবেন প্লিজ। হ্যাঁ, নেক্সট থার্সডের আগে এটা আপনি আমাকে সাবমিট করবেন, অ্যান্ড আই উইল লেট ইউ নো যে প্রেজেন্টেশনটা আমরা কি টপিকের উপরে নিব। অ্যান্ড খুব সম্ভবত প্রেজেন্টেশনটা আমরা আসলে নেক্সট স্যাটারডেতে প্ল্যান করব। মানে এই স্যাটারডেতে আপনাদের একটা প্রোগ্রাম আছে, সো আমি আসলে এই প্রোগ্রামটার জন্য মেবি ক্লাসটা হচ্ছে না আপনাদের। সো সেই জায়গাটাতে আমি নেক্সট স্যাটারডে মানে এই স্যাটারডে পরের স্যাটারডে হয়তো বা আপনাদের একটা প্রেজেন্টেশনের চিন্তা করতেছি, লেটস সি। ইন দ্য মিন টাইম আপনারা আমাকে এই অ্যাসাইনমেন্ট এবং কুইজের আনসারগুলো একটু কাইন্ডলি সাবমিট করে দিবেন। আমি আপনাদেরকে আমার ইমেল আইডিটা দিয়ে দিয়েছি। ওকে, আমি একটু আপনাদেরকে নিয়ে প্রিভিয়াস টপিকের ব্যাপারটা একটু কথা বলি। সেটা হচ্ছে আমরা মনে করে দেখি যে আমরা আসলে ইনট্যাঞ্জিবল অ্যাসেটের, আমার যদি ভুল না হয়ে থাকে, ইনট্যাঞ্জিবল অ্যাসেট থেকে আমরা এই টপিকটা নিয়ে গত ক্লাসে কথা বলেছিলাম যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। আমরা বলেছিলাম যে রিসার্চ ফেজের যেই খরচগুলো হয় একটা কোম্পানিতে, সেই খরচগুলো যেহেতু এটা প্ল্যান্ডের কারণে হয়, ইনভেস্টিগেশনের জন্য হয়, এটা আমাকে ফিউচার কোনো ইকোনমিক বেনিফিট প্রোভাইড করে না। দ্যাটস ওয়াই অ্যাজ পার রেলেভেন্ট অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আমরা অলওয়েজ রিসার্চ ফেজের খরচগুলোকে এক্সপেন্স, মানে আমার প্রফিট অ্যান্ড লসে এটাকে আমরা এক্সপেন্স হিসেবে চার্জ করে দেই। তার মানে রিসার্চ ফেজের যত খরচই হোক, এটাকে আমরা কখনোই ক্যাপিটালাইজ করতে পারি না, মানে এটাকে আমরা কখনোই অ্যাসেট হিসাবে ট্রিট করতে পারবো না। এবং এটার অ্যাকাউন্টিং এন্ট্রিটাও খুব সিম্পল, এক্সপেন্স আমার ডেবিট হবে এবং ব্যাংক অর পেয়েবল অর ক্যাশ ক্রেডিট হবে ডিপেন্ডিং অন দ্য নেচার অফ ট্রানজেকশনস। অন দ্য আদার হ্যান্ড ডেভেলপমেন্ট ফেজের যে কস্টগুলো হবে, ডেভেলপমেন্ট ফেজের কস্টগুলো কখন শুরু হবে? যখন রিসার্চ ফেজের অলরেডি খরচের কাজটা শেষ হয়ে যাবে এবং তখন থেকে ডেভেলপমেন্ট ফেজের কাজটা শুরু হবে। এখানে একটা ছোট জিনিস রিপিট হয়ে গেছে, যদিও এটা আপনাদেরকে আমি বলেছি ক্লাসে, সমস্যা নাই। এই যে রিসার্চের এই জিনিসটা আসলে টাইপো এররের কারণে দুইটা হয়ে গেছে। সো ডেভেলপমেন্ট ফেজ হচ্ছে আমরা যখন থেকে ডেভেলপমেন্ট শুরু করি, এবং ডেভেলপমেন্ট ফেজের যে কস্ট গুলো হবে কোম্পানিতে, আমরা কোন কোম্পানিগুলোর এক্সাম্পল এই পার্টিকুলার স্ট্যান্ডার্ডের জন্য চিন্তা করেছিলাম? আমরা বলেছিলাম ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, টেলিকমিউনিকেশন, মোবাইল ফোন, সফটওয়্যার কোম্পানি, আইটি কোম্পানি, এদের এখানে আসলে এই ডিপার্টমেন্টটা খুব কি রোল প্লে করে। আপনারা দেখছেন যে নোকিয়া ওভারনাইট, মাইক্রোসফটের যে ফোনগুলা ওভারনাইট আসলে মার্কেট থেকে আউট হয়ে গেছিল, জাস্ট বিকজ অফ তারা টেকনোলজিক্যালি এটাকে আপডেট করে নাই, দেয়ার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টিম ওয়াজ নট মাচ স্ট্রং এনাফ। সো এই জায়গাটাতে আপনাকে মাথায় রাখতে হবে যে ডেভেলপমেন্ট ফেজের যেই খরচগুলো হবে, সেই খরচগুলোকে আপনি কি করবেন, আপনার আলটিমেটলি আউটকাম কি, মানে আপনার আলটিমেটলি ফাইনাল সলিউশন কি হয়, এটাকে আপনি এক্সপেন্স হিসেবে ট্রিট করবেন। কারণ আপনার এক্সপেন্ডিচার এটা হবে হয় ক্যাপিটাল এক্সপেন্ডিচার আর রেভিনিউ এক্সপেন্ডিচার, মানে এটা হয় অ্যাসেট হিসেবে আপনি বুক করবেন অথবা এক্সপেন্স হিসেবে বুক করবেন, এটাই আপনার একমাত্র ওয়ে। নাও আপনার জন্য এখন মেইন পয়েন্ট হচ্ছে আপনি কি এইটাকে অ্যাসেট বলবেন নাকি এটাকে এক্সপেন্স বলবেন। আপনি আপনার ডেভেলপমেন্ট ফেজের কস্টগুলোকে অ্যাসেট বলবেন যদি এটা আপনার পাইরেট এই ক্রাইটেরিয়া গুলা মিট করে। আমার মনে আছে আমরা গত ক্লাসে এটা নিয়ে কথা বলেছিলাম, বাট অ্যাপারেন্টলি এটা আপনার একদম বেসিক অ্যাসেট রেকগনিশনের যে ক্রাইটেরিয়া, মানে ইনট্যাঞ্জিবল অ্যাসেটের রেকগনিশনের যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়াটাকেই আসলে সাপোর্ট করে, বাট বাকিগুলো অ্যাডিশনালি আমাকে ফুলফিল করতে হয়। যেমন P, probable economic benefit. I, intention to complete. R, resources are available. এই রিসোর্স বলতে আমরা বুঝি টেকনিক্যাল রিসোর্স, ফাইন্যান্সিয়াল রিসোর্স, হিউম্যান রিসোর্স। A, ability to use or sell. That means আমার এই যে অ্যাসেটটা আমি ডেভেলপ করব আর যে প্রোডাক্টটা আমি ডেভেলপ করব, সেটা আমার আলটিমেটলি
ডিমান্ড আছে কিনা মার্কেটে, আমি এটা সেল করতে পারবো কিনা। টি, টেকনোলজিক্যালি ফিজিবল, মানে এটা আমার আপ টু ডেট কিনা, আলটিমেটলি আমি এটা আমার মার্কেটে এটা অ্যাডভান্স টেকনোলজিক্যালি অ্যাডাপ্ট করাইতে পারবো কিনা। অ্যান্ড ই, এস্টিমেটেড কস্ট অফ দ্য অ্যাসেট ক্যান বি মেজার্ড রিলায়েবলি। সো এই সবগুলো ক্রাইটেরিয়া আমাকে মিট করতে হবে, এই কথাটা আমাকে মাথায় রাখতে হবে। যখনই সবগুলো ক্রাইটেরিয়া মিট করবে, একমাত্র তখনই আমি আমার এই ডেভেলপমেন্ট ফেজের খরচগুলোকে ক্যাপিটালাইজ করতে পারবো। অ্যান্ড ক্যাপিটালাইজ মিনস আমি এটাকে আমার ব্যালেন্স শিটে অ্যাসেট হিসেবে দেখাতে পারবো। যখনই আমি এটাকে অ্যাসেট হিসেবে দেখাবো, খেয়াল করে দেখবেন, যখনই এটাকে আমরা অ্যাসেট হিসেবে দেখাবো, তখন আমাকে এটা সাবজেক্ট টু অ্যামোর্টাইজ করতে হবে ওভার দ্য ইউজফুল লাইফ। কারণ আমরা জানি যে ইনট্যানজিবল অ্যাসেটের ক্ষেত্রে যেই ইনট্যানজিবল অ্যাসেট গুলো ইউজফুল লাইফ থাকবে, সেটা আমাকে অবশ্যই ওভার দ্য টাইম অ্যামোর্টাইজ করতে হবে, ইউজফুল লাইফ অনুযায়ী অ্যামোর্টাইজ করতে হবে। ওকে, তো সেই ক্ষেত্রে আমরা এটাকে অবশ্যই অবশ্যই আমাদের ডেভেলপমেন্ট কস্ট গুলোকে ইউজফুল লাইফ দিয়ে আমরা ডিভাইড করে অ্যামোর্টাইজেশন করব। ওকে, এবং আমরা এখানেও একই কথা চিন্তা করব, অ্যামোর্টাইজেশনটা আমরা তখন থেকেই করব যখন এটা ইউজেবল, অ্যাভেলেবল ফর ইউজ, যেটা আমরা প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের ক্ষেত্রেও দেখেছি। সো দ্যাট ইজ দ্য পয়েন্ট। যদি এই ক্রাইটেরিয়া মিট না করে, তখন আমাকে অবশ্যই সেই খরচগুলোকে এক্সপেন্স হিসাবে চার্জ করে দিতে হবে। তার মানে এখানে আমার খুব সিম্পল কথা, যে আমাকে এটা রিভিউ করতে হবে প্রপারলি, যে আমার এই ডেভেলপমেন্ট ফেজের খরচগুলোকেই ক্যাপিটালাইজেশনের ক্রাইটেরিয়া মিট করে। ক্যাপিটালাইজেশনের ক্রাইটেরিয়া মানে হচ্ছে এটা কি আমার পাই রেটের যে ক্রাইটেরিয়া, প্রবাবল ইকোনমিক বেনিফিট, ইন্টেনশন টু কমপ্লিট, resources are available, ability to sell, technologically feasible, estimated cost can be measured reliably, এই ক্রাইটেরিয়া গুলো কি মিট করে? যদি করে তাহলে অ্যাসেট, আদারওয়াইজ আমরা কস্ট গুলোকে এক্সপেন্স হিসেবে চার্জ করব। এবং এটাকে আমরা এভরি ইয়ার আলটিমেটলি প্রপারলি হচ্ছে এটাকে আমরা রিভিউ করব, যে এখানে আমার ডেভেলপমেন্ট কস্ট যে ক্রাইটেরিয়া আছে সেটা মিট করে কিনা। এবং অ্যামোর্টাইজেশনের কথা আমরা অলরেডি জানি, অ্যামোর্টাইজেশন আমরা কিভাবে করব। অ্যামোর্টাইজেশন করার আলটিমেটলি ডাবল এন্ট্রি কি হবে, মানে অ্যাকাউন্টিং এন্ট্রি কি হবে, সো সেটাও আমরা জানি। সো আলটিমেটলি এখানে ওইরকম ভাবে আর প্রবলেমের কিছু নাই। আমরা মোটামুটি ভাবে সবগুলো জিনিস একটু রিকল করে নিলাম। জাস্ট আমরা এটারই রিলেভেন্ট কয়েকটা কোয়েশ্চেন একটু দেখে ফেলি। একটা বেসিক কোয়েশ্চেন আমরা দেখি, যে আসলে 2 নম্বর কোয়েশ্চেনটা এখানে কোনো ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন না, এটা জাস্ট আপনাকে বলতে হবে যে কোনগুলা অ্যাকচুয়ালি ক্যাপিটালাইজ করতে পারবো, মানে কোনগুলো আসলে ডেভেলপমেন্ট কস্ট। মানে আপনি একটু জাস্ট দেখেন যে কোন কস্টগুলো ডেভেলপমেন্ট, 1 থেকে 4। আমি বাসায়, আমি তো বেরোমার পরে 10টার দিকে। না না, আমার এই যে ক্লাস চলতেছে, তুই বল মামা। তুই কি এখন বেরোবি? না তাহলে অফিসেই যান, অফিসে স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ। সো আমরা একটু দেখি 4টা পয়েন্টে কি বলছে। Number 1, Lion Limited has spent 200,000 investigating। যখনই এই ওয়ার্ডটা আপনি দেখবেন, ইনভেস্টিগেটিং, মানে কি, দিস ইজ আর রিসার্চ এক্সপেন্স। তাহলে যেহেতু ইনভেস্টিগেট করছে, সো আলটিমেটলি এটা আপনার জন্য রিসার্চ ফেজের খরচ, সো এটা ডেভেলপমেন্ট না। তার মানে 1 নাম্বারটা হচ্ছে রিসার্চ। তো আমি এই জিনিসটাই আপনাদেরকে, যেহেতু আমি এটার আনসারটার সাথে সাথে দেওয়া হয় না অনেক সময়, তো আমি সাথেই এখানে লিখে দিচ্ছি, আমি এই ডকুমেন্টে আপডেট করে দিয়ে দিব। তাহলে এটা হচ্ছে আমার রিসার্চ কস্ট। সো দিস ইজ নট আমার ডেভেলপমেন্ট। ওকে, এরপরেরটা আমরা দেখি। Whale Limited has incurred 250,000 expenses in course of making new material for sky equipment which will be more durable। তার মানে ও একটা খরচ ইনকার করবে, যেটার কারণে ওর ফিউচারে ইকুইপমেন্টটা মোর ডিউরেবল হবে। সো দিস ইজ দ্য ডেভেলপমেন্ট, কারণ এটার কারণে সে ফিউচার ইকোনমিক বেনিফিট পাবে। RAM Limited has found, এই যে found ওয়ার্ডটা, ইটস আ subject to investigation, it's a subject to survey, obtain knowledge।
তার মানে এটাও হচ্ছে আমার জন্য রিসার্চ। ওকে, লায়ন লিমিটেড নাম্বার 4 has incurred further 300,000 crafting prototype of new heat resistance bodysuit for human। তার মানে হচ্ছে ও একটু আগে যে ইনভেস্টিগেট করছে এই যে এই গ্রেফাইটের জন্য, ও এখন এখানে আরো $3 লাখ মানে ইনভেস্ট করছে কেন? সো দ্যাট এটার একটা প্রোটোটাইপ সে বানায়। প্রোটোটাইপ সে কখন বানাচ্ছে? তার মানে অলরেডি তার ডেভেলপমেন্টের কাজটা অলরেডি হয়ে গেছে। সো দিস ইজ আ ডেভেলপমেন্ট। তার মানে এইটা হচ্ছে বেসিক জিনিস যে আপনাকে জাস্ট একটু বুঝা, যদিও আমি এক্সামে আপনাদেরকে বলে দিব যে এটা কি রিসার্চ না ডেভেলপমেন্ট এবং দেন ক্রাইটেরিয়া কি হবে। সো এটা জাস্ট একটা আন্ডারস্ট্যান্ডিং যে আমরা কোন কস্টগুলোকে রিসার্চ কস্ট বলি এন্ড কোন কস্টগুলোকে ডেভেলপমেন্ট কস্ট বলি, মানে কোনটা আমার রিসার্চ। রিসার্চ ইজ মোস্ট অফ আর লাইক রিলেটেড টু ইনভেস্টিগেশন, obtain knowledge, found something, লাইক obtain any ফর্মুলা, এগুলাকে বলা হয় রিসার্চ বেসড কস্ট। আর ডেভেলপমেন্ট হচ্ছে ঠিক তারপরে, মানে আমি আরো ফার্দার ইনভেস্ট করলাম টু মেক দ্য প্রোডাক্ট মোর এফিশিয়েন্ট, আমি আরো ফার্দার ইনভেস্ট করলাম যে আমি এখন এটা একটা ডেমো বানাবো যেটাকে আমরা প্রোটোটাইপ বলতেছি, তো এইগুলাকে আমরা বলি ডেভেলপমেন্ট। ওকে, সো এই হচ্ছে বেসিক্যালি আমার একটা ছোট্ট এক্সাম্পল রিলেটেড টু রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কস্টের যে ব্যাপারটা হয় সেটা। বাট আমরা আমাদের যে কোয়েশ্চেন গুলো করার কথা সেই কোয়েশ্চেন গুলো আমরা একটু দেখে আসি। যে আমরা গত ক্লাসে বলেছিলাম যে IS-38 থেকে মানে ইনট্যাঞ্জিবল অ্যাসেট থেকে আপনাদেরকে নিয়ে আমরা জাস্ট কোয়েশ্চেন গুলো করব, নাথিং এলস। আমরা এই কোয়েশ্চেন গুলো একটু দেখে ফেলি যে কোয়েশ্চেন গুলো আমরা কিভাবে এক্সামে আসতে পারে। So, এটা একটা স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা আপনাদের এক্সামে আসতে পারে। এখানে আমার IS-38 এর সবগুলো কম্পোনেন্টই আছে, আপনি দেখবেন যে এখানে মোটামুটি ভাবে সবই আমার কভার করা আছে, প্যাটেন্টও আছে, আপনার এখানে রিসার্চের ব্যাপারটাও আছে। সো আমরা এই কোয়েশ্চেনটা একটু ট্রাই করি, রিকোয়ারমেন্ট একটু দেখে ফেলি। আমাকে বলছে প্রিপেয়ার জার্নাল এন্ট্রিজ টু রেকর্ড অল এন্ট্রিজ রিলেটেড টু প্যাটেন্ট, মানে 2023-এর প্যাটেন্ট রিলেটেড যতগুলা এন্ট্রি আছে সেগুলো আমাকে রেকর্ড করতে বলছে। So, এখানে একটা ছোট্ট ভুল আছে, 30 হয়ে গেছে, ও না সরি 30ই হবে, এক্সপায়ারি বলছে। নাও আমরা এটার জার্নাল করব, তাহলে জার্নাল করব কোনগুলার? প্যাটেন্ট গুলার। তার মানে আমি প্যাটেন্ট যখন পারচেস করব, সো প্যাটেন্ট পারচেস করার সময় আমরা যে এন্ট্রিটা দিব আমাকে সেই এন্ট্রিটা এখানে চিন্তা করতে হবে। দেন হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ রিপোর্টেড ফর ইনট্যাঞ্জিবল অ্যাসেট স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন at 31st December 2022 and 31st December 2023। তার মানে আমাকে দুইটা জিনিস করতে হবে, একটা হচ্ছে জার্নাল করতে হবে এন্ড দেন স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে আমি এই টোটাল অ্যামাউন্টের কত টাকা দেখাবো সেটা আমাকে এখান থেকে বলে দিতে হবে। সো আমি একটু কোয়েশ্চেনটা পড়ি যে আসলে প্যাটেন্ট রিলেটেড আমার এখানে কি ইনফরমেশন দিছে। Purchased, oh sorry, Sky Asha or ASA purchased or organized in 2012 provided the following information. So এখানে 2022 এবং 2023-এর ইনফরমেশন গুলো দেওয়া আছে, আমরা ইনফরমেশন গুলো একটা করে পড়ি। Purchased a license for $20,000 on July 1st, 2022. The license gives Sky exclusive rights to sell its services in the provincial region and will expire on 1st July 2030। খেয়াল করে দেখেন, তার মানে আপনি এইখানে একটা লাইসেন্স কিনছেন, রাইট? তাহলে আপনাকে এই লাইসেন্সের ডাবল এন্ট্রি যদি আমি আপনাকে বলি, সো ইট ইজ অ্যান ইনট্যাঞ্জিবল অ্যাসেট, বাট আপনার এখানে কিন্তু আসলে লাইসেন্সের কোন এন্ট্রি নিতে বলে না, বাট স্টিল যদি আমি এই এন্ট্রিটাও আপনাকে বলি যে হোয়াট উইল বি দ্য এন্ট্রি ফর দিস অ্যামাউন্ট, তার মানে আপনি কত টাকা দিয়ে লাইসেন্সটা কিনেছেন? সো লাইসেন্স অর ইনট্যাঞ্জিবল অ্যাসেটস ডেবিট, আপনি কত টাকা দিয়ে কিনছেন? জুলাই 2022-এর জুলাইয়ের 1 তারিখে 2020 দিয়ে ব্যাংক ক্রেডিট, রাইট? 20,000। এখন আমাকে একটু বলেন যে এটার কি কোনো ইউজফুল লাইফ আছে এই লাইসেন্সটার? দেখেন এটা এক্সপায়ার করবে 2030-এ, তার মানে কি টোটাল 22 থেকে আমি যদি 23 ধরি, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, তার মানে 30-এর আমার জুলাইতে, মানে ধরেন জুনের 30 তারিখে এটা আমার এক্সপায়ার করবে। তার মানে টোটাল টোটাল ইউজফুল লাইফ
is 8 years. যদি 8 years হয়, so we need to charge amortization over 8 years. তাহলে কিভাবে চার্জ করতে হবে amortization? এই যে আমার intangible asset আমি বললাম 20,000 divided by 8 years. এখন divided by 8 years যখন আপনি বলছেন, এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে like 20,000 divided by 8, 2,500, but 2,500 কিন্তু আমার পারে না, রাইট? বাট এই বছরে আমার রিপোর্টিং ডেট কবে, মানে আমার ইয়ার এন্ড কবে, 31 ডিসেম্বর। তাহলে এই বছরে আমি আসলে কত দিন এই অ্যাসেটটাকে ইউজেবল করতে পারছি? আমি কিনে লাইসেন্সটা নিয়েছি জুলাইয়ের 1 তারিখে, তাহলে জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। বাট অ্যাট 2022-এ দ্য অ্যামোর্টাইজেশন শুড বি অনলি ফর 6 মান্থ। তার মানে এখন 6 মান্থের জন্য কত হবে? 2,500 ডিভাইডেড বাই 12 ইন্টু 6। এটা হবে হচ্ছে আমার ফার্স্ট ইয়ারের যে অ্যামোর্টাইজেশন, সেটা মানে 2022-এর যে অ্যামোর্টাইজেশন। কেন? বিকজ আমি 2022-এ এই লাইসেন্সটা জাস্ট 6 মান্থের জন্য ইউজ করতে পারছি। তার মানে আমার প্রপোর্শনেট মেথড যেহেতু আমরা অ্যাপ্লাই করব, কিছু না বলা থাকলে, অ্যাজ পার প্রপোর্শনেট মেথড যদি এটা বলে দিত ফুল ইয়ার, তাহলে আমি পুরো 2,500 করতাম। যেহেতু কিছু বলে নাই, মোর অ্যাকুরেট হচ্ছে আমাকে প্রো রাটা বেসিসে প্রপোর্শনাল মেথডে করতে হবে। সো খেয়াল করে দেখেন, তাহলে আমি আলটিমেটলি আমার জার্নাল এন্ট্রি কি হবে অ্যামোর্টাইজেশনের জন্য? অ্যামোর্টাইজেশন এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেটেড অ্যামোর্টাইজেশন ক্রেডিট। তাহলে আমার অ্যাকুমুলেটেড অ্যামোর্টাইজেশন ঠিক এখান থেকে আমি যদি এক্সপেন্স ডেবিট করে ফেলি, অ্যাকুমুলেটেড অ্যামোর্টাইজেশন ক্রেডিট করে ফেলি। নাও আমি যদি আপনাকে বলি যে আমার স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে কত টাকা যাবে, জাস্ট আপনাদের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, এই যে স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে যে টাকা আমার এক্সপেন্স হবে, অ্যামোর্টাইজেশন এক্সপেন্স, সেটা স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে যাবে। এন্ড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে কত টাকা যাবে? স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে যাবে আমার এই যে আমার ইনট্যানজিবল অ্যাসেট আছে, এখান থেকে আমার বাদ দিতে হবে লেস অ্যামোর্টাইজেশন of 1250 accumulated amortization. So this is the formula of carrying value, right? Carrying value. So আমি যখন carrying value ক্যালকুলেট করব, আমার ওই অ্যাসেটের কস্ট থেকে accumulated amortization আমাকে বাদ দিলে যে ভ্যালুটা থাকবে, তার মানে 20,000 থেকে মাইনাস 1,250, এই 18,750, এই 18,750 হচ্ছে আমার জন্য আলটিমেটলি $18,750। এটি আমার স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে ইনট্যানজিবল অ্যাসেট হিসেবে যাবে ফর লাইসেন্স। সো আপনি আপনার রিকোয়ারমেন্ট থেকে এভাবে চিন্তা করতে পারেন যে আমার লাইসেন্সটার জন্য এই অ্যামাউন্টটা যাবে স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে, এই অ্যামাউন্টটা যাবে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে। এবং আপনাকে যদি ডাবল এন্ট্রি আমি জিজ্ঞেস করি, ডাবল এন্ট্রি হচ্ছে অ্যামোর্টাইজেশন এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেটেড অ্যামোর্টাইজেশন এক্সপেন্স অর অ্যাকুমুলেটেড অ্যামোর্টাইজেশন ক্রেডিট। আমি যদি আমার ইনট্যানজিবল অ্যাসেটের প্রকিউরমেন্টের জন্য জিজ্ঞেস করি, ফর পারচেজ অফ ইনট্যানজিবল অ্যাসেট, তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে? লাইসেন্স ডেবিট ব্যাংক ক্রেডিট। মানে আমি আমার যে ইনট্যানজিবল অ্যাসেটটা অ্যাকোয়ার করলাম, সেটা আমি যেহেতু ব্যাংকের মাধ্যমে করেছি, মানে ক্যাশের কথাই বলেছে, অর ব্যাংক যেটা আমি বলি, সো আমি ক্যাশ অর ব্যাংক লিখলেও হবে, কোনো সমস্যা নেই। সো দিস ইজ দ্য ওয়ে ফর লাইসেন্স। একইভাবে আপনি খেয়াল করে দেখেন, আমি যদি এখন আপনাকে এইভাবে চিন্তা করি যে প্যাটেন্টটার জন্য কি হবে, তাহলে প্যাটেন্টের জন্য আমার এখানে কি কি ইনফরমেশন আছে? আপনি 2 নম্বরটা পড়েন। Purchased a patent on January 2, 2023 for 40,000, রাইট? তার মানে জানুয়ারির 2 তারিখে আপনি কিনেছেন এই প্যাটেন্টটা। কত টাকা দিয়ে কিনেছেন? $40,000। খেয়াল করেন, তাহলে $40,000 দিয়ে যখন কিনেছেন, তাহলে আপনি ডাবল এন্ট্রি কি দিচ্ছেন? ভালো করে খেয়াল করেন। প্যাটেন্ট ইনট্যানজিবল অ্যাসেট ডেবিট, কত টাকা দিয়ে কিনছেন আপনি? 40,000।
and cash or bank credit 40,000. দ্যাটস ইট। এটা হচ্ছে আপনি যেই টাকা দিয়ে আপনার প্যাটেন্টটা পারচেস করছেন। বাট আপনি ডেপ্রিসিয়েশনটা যখন করবেন, ডেপ্রিসিয়েশনটাকে কিন্তু বছরের শেষে গিয়ে করবেন। তাহলে আমার বছরের শেষ কবে? আমরা একটু দেখি রিকোয়ারমেন্ট থেকে। আমার বছরের শেষ কিন্তু 31st ডিসেম্বর। তাহলে আমার এই প্যাটেন্টটার আরো কোনো ইনফরমেশন আছে কিনা সেটা আমি একটু দেখি যে আসলে আর কোনো ইনফরমেশন আছে কিনা। দেখেন ও কি বলছে। Cost incurred to develop an exclusive internet connection process as of June 1st, 23 were 45,000. The process life then indefinite. তার মানে এটা হচ্ছে আমার ডেভেলপমেন্ট কস্ট। তো এটা আসলে নট রিলেটেড টু প্যাটেন্ট। যেহেতু ডেভেলপমেন্ট কস্ট, এখন এটা আমি শিওর না যে এটা আমার ক্রাইটেরিয়া মিট করবে কিনা। সো এই জায়গাটাতে আমরা আলটিমেটলি একটু পরে কথা বলতেছি, যে 5 নম্বর পয়েন্ট নিয়ে তারপর কথা বলছি। 4 নম্বর পয়েন্ট আপনি পড়েন। 4 নম্বর পয়েন্টে আপনি কি বলছে? অন July 23, তার মানে আপনি প্যাটেন্টটা কিনছিলেন জানুয়ারি 2023-এ, আপনি আবার জুলাই 2023-এ লিগেল ফিস অফ 11,400 ওয়ার ইনকার্ড ফর অ্যাপ্লিকেশন এন্ড ফাইলিং অফ নিউ প্যাটেন্ট। তার মানে আরেকটা প্যাটেন্ট আপনি যেটা পারচেস করছিলেন সেটার জন্য মানে আরেকটা ফর্মুলা জাস্ট অ্যাড করবেন সেটার সাথে। তার মানে খেয়াল করে দেখেন, আপনি অলরেডি প্যাটেন্ট ক্যাপিটালাইজ করেছেন 40,000, সেটার সাথে 11,400 একটা লিগেল ফিজ অ্যাড করতেছেন। তাহলে লিগ্যাল ফিস ইট ইজ ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল। তো যেহেতু ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল, তাহলে এটাও আমরা কি করতে পারবো? এটাও আমরা আমাদের প্যাটেন্টের কস্টের সাথে অ্যাড করতে পারবো। তাহলে আমার প্যাটেন্টের কস্ট কত দাঁড়াচ্ছে? 11,400। সো আমরা জানি ক্যাপিটাল এক্সপেন্ডিচারের ফর্মুলা হচ্ছে ইফ দেয়ার ইজ এনি ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল কস্ট, তাহলে সেটাকে আমার ক্যাপিটালাইজ করতে হবে। নাও আপনি আমাকে বলেন যে এখানে আমি যদি পুরোটাকে একসাথে ডেপ্রিসিয়েশন করি তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে? আলটিমেটলি কিন্তু আমার মানে অ্যামortization অথবা ডেপ্রিসিয়েশনটা ওভার স্টেট হয়ে যাবে। যেমন আমি যদি আপনাকে বলি অ্যাট দ্য ইয়ার এন্ড টোটাল প্যাটেন্ট কত? টোটাল প্যাটেন্ট হচ্ছে আমার $40,000 প্লাস $11,400। এই দুইটা মিলিয়ে যেটা হয় সেটা হচ্ছে আমার টোটাল প্যাটেন্ট $51,400। এটা হচ্ছে আমার টোটাল প্যাটেন্ট, টোটাল প্যাটেন্টের ভ্যালু। অ্যান্ড ইউজফুল লাইফ ইজ কত? 5 years। ওকে, নাও আপনাকে এখন যেটা করতে হবে যে এইটার অ্যামortization করতে হবে। এখন অ্যামortization যখন আপনি করবেন, খেয়াল করে দেখেন, আপনি প্যাটেন্টটা যখন নিয়েছেন, প্যাটেন্টটা আপনি নিয়েছেন $40,000 জানুয়ারির 2 তারিখে। বাট পরবর্তীতে আপনার এইটা আবার আরেকটা প্যাটেন্টের জন্য আপনি অ্যাপ্লাই করেছেন। সো তার মানে হচ্ছে ওই প্যাটেন্টের সাথে আপনি নতুন একটা প্যাটেন্ট করবেন। বাট আপনার যে আলটিমেটলি যেটা পারচেস করেছিলেন এক্সপায়ারি ডেট সেমই থাকবে, মানে 5 ইয়ার্সই থাকবে। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে, আমি যদি এই পুরোটাকে একসাথে অ্যামortization করি তাহলে যে প্রবলেমটা হবে, যেমন আমি যদি 40,000 ডিভাইডেড বাই 5 করি অ্যান্ড 11,400 কে আমি 5 দিয়ে ডিভাইড করি, তাহলে আমার অ্যামortization একসাথে করলে যেটা হইতো সেটাই হবে। বাট এখানে ডিউ টু মান্থলি প্রপোর্শনেটের জন্য, কেননা আমি 40,000 এই প্যাটেন্টটা কবে অ্যাভেলেবেল হয়েছে? জানুয়ারিতে। তাহলে এটা আমার হবে ফুল ইয়ার অ্যামortization। বাট এই যে 11,400 দিস উইল বি অ্যামortized ফ্রম কবে থেকে? সেটা কবে ইনকার করছে? ফ্রম জুলাই 2023। তার মানে ফর 6 months অনলি। এই জিনিসটার কারণে আমাকে আলাদা করে ক্যালকুলেশনটা করতে হচ্ছে, আদারওয়াইজ আমি একসাথে ক্যালকুলেশনটা করতে পারতাম। তাহলে আপনার 40,000 কে যদি আমি 40,000 ডিভাইডেড বাই 5 দিয়ে যদি আমি করি, তার মানে আমার 8,000 পার অ্যানাম এটার জন্য। অ্যান্ড ফার্স্ট ইয়ারে 11,400 ডিভাইডেড বাই 5 আমার পুরো 1 বছরের জন্য থাকে 2,280। যদি আমি এটাকে 6 মান্থের জন্য করি তাহলে এটা হবে হচ্ছে আমার $1,140। তাহলে টোটাল কত? টোটাল অ্যামortization ইজ $9,140। So this is how you need to break it down. This is how
you need to calculate your amortization. একইভাবে এখন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে এই কোয়েশ্চেন থেকে মানে এই প্যাটার্ন থেকে স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে কত যাবে, তাহলে স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে যাবে কত সেটার জন্য আমরা একটা এন্ট্রি করে ফেলি, ডাবল এন্ট্রি, অ্যামortization এক্সপেন্স ডেবিট ৯১৪০ and accumulated amortization expense ক্রেডিট ৯১৪০। সো আপনাকে যদি এখান থেকে জিজ্ঞেস করে স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে কোন অ্যামাউন্টটা যাবে, এই যে স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে এই অ্যামাউন্টটা যাবে ৯১৪০। আর আমি যদি আপনাকে জিজ্ঞেস করি স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে কত যাবে, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন যেটা আমার রিকোয়ারমেন্ট, স্টেটমেন্ট অফ প্রফিট অর লসটা কিন্তু আমার রিকোয়ারমেন্ট না, তাহলে আমার টোটাল ইন প্যাটেন্টের ভ্যালু আমি কত বলেছিলাম, এই যে 51,400 প্যাটেন্ট ইনট্যানজিবল অ্যাসেট। এটা হচ্ছে আমার এখান থেকে আমার বাদ যাবে অ্যাকুমুলেটেড অ্যামortization, অ্যাকুমুলেটেড অ্যামortization হচ্ছে ৯১৪০। তাহলে 51,400 থেকে 51,400 মাইনাস ১,০০০ সরি ৯,১৪০, তাহলে এটা আসে হচ্ছে আমার 42,260। সো এই জিনিসগুলো আমরা অনেকবার করেছি, অনেকবার করছি, বিকজ মানে একই জিনিস বাট জাস্ট আমার আইএস এর অর কম্পোনেন্টের রেফারেন্সটা ডিফারেন্ট, বিকজ আমরা সেম কাজ প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের জন্য করেছি, যে সেম কাজ এখন আমরা ইনট্যাঞ্জিবল অ্যাসেটের জন্য করছি, দ্যাটস ইট। এছাড়া বাকি সবকিছু আপনি দেখবেন যে রিপিটেটিভ মনে হচ্ছে, যে একই জিনিস এর আগেও করা হয়েছে। সো এই ছিল আমার রিকোয়ারমেন্ট, খেয়াল করে দেখেন আমার স্টেটমেন্ট অফ প্রফিট অর লসের কথা বলে নাই, তাহলে এই অ্যামাউন্টটা যাবে স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে, কেননা এটা আমার ব্যাপারে এখনো পর্যন্ত মানে আমি এটা বেনিফিট পাবো কিনা সেই ব্যাপারে কিছু বলে নাই। এরপর নাম্বার 5 দেখেন, নাম্বার 5 এ কি বলছে, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট কস্ট ইনকার্ড 75,000, নান, যে কারণে আমি বলছিলাম নান অফ দ্য রিলেটেড প্রজেক্টস ইনভলভ হ্যান্ড অ্যাচিভড ইকোনমিক ভায়াবিলিটি, মানে হচ্ছে এটা আমার এখনো পর্যন্ত ইকোনমিক ভায়াবিলিটি নাই, মানে ইকোনমিক বেনিফিট পাবো সেটার কোনো ফিজিবিলিটি নাই। সো অ্যাজ দ্য ক্যাপিটালাইজেশন criteria does not meet, so we have to show these expenses of $75,000 as expense in statement of profit or loss। তার মানে যেহেতু এটা আমার ক্রাইটেরিয়া মিট করে না, যেহেতু এটা আমার আসলে প্রবাবল ইকোনমিক বেনিফিট হবে না বলছে, মানে ইকোনমিক্যালি ফিজিবল হবে না, ভায়াবল হবে না, তাহলে এটাকে আমরা এক্সপেন্স হিসেবে চার্জ করবো স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে। এই কথাগুলোই বেসিক্যালি আমার এই পয়েন্টের সাথে কানেক্টেড ছিল, নাথিং কমপ্লিকেটেড। এবং আপনার এক্সামে এই টাইপের কোয়েশ্চেনটাই আসবে। আরেকটা টাইপের কোয়েশ্চেন আমি দেখাচ্ছি আপনাদেরকে, যে কোয়েশ্চেনটা মানে আপনাদের জন্য খুবই সিম্পল, বাট একটু আপনাকে সিনারিওটা জাস্ট মাথায় রাখতে হবে। এই কোয়েশ্চেনটা এটা হচ্ছে রিলেটেড টু রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, হ্যাঁ, বিশেষ করে ডেভেলপমেন্ট ফেজের যে খরচটা হবে, এই কোয়েশ্চেনটা আমি করে দিচ্ছি আপনাদেরকে, জাস্ট একটু মাথায় রাখতে হবে, কারণ এই কোয়েশ্চেনটা অলরেডি গত ক্লাসে আমরা করেছি, এই যে কডি লিমিটেডের যে ফোল্ড আপ বাইসাইকেলের কথাটা। সো এটা আর আলাদা করে এখানে আমরা বলবো না, শুধু এই কোয়েশ্চেনটা করলেই আমরা এই টপিকটা আমাদের জন্য শেষ। দেন আমরা গত ক্লাসে যেহেতু বলেছিলাম যে লায়াবিলিটি পার্টটা নিয়ে একটু কথা বলবো, সেটা আমরা একটু কথা বলবো। সো আমি একটু রিকোয়েস্ট করবো এই কোয়েশ্চেনটা আপনারা একটু পড়বেন, রিকোয়ারমেন্টটা একটু ভালো করে পড়বেন, যে রিকোয়ারমেন্ট কি বলেছে, এন্ড দেন আমি আপনাদেরকে হেল্প করছি সাথে সাথেই, কোনো সমস্যা নেই। রিকোয়ারমেন্টটা দেখেন, আমি আবারও বলছি, দিস ইজ রিলেটেড টু ডেভেলপমেন্ট, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। তার মানে আপনাকে ওই পয়েন্টগুলো মাথায় রাখতে হবে যে ডেভেলপমেন্ট কস্ট ক্যাপিটালাইজ করার জন্য আমার ক্রাইটেরিয়া মিট করে কিনা। যদি ক্রাইটেরিয়া মিট করে তাহলে এটাকে আমার ক্যাপিটালাইজ করতে হবে, নাম্বার 1। যখনই ক্যাপিটালাইজ করতে হবে, এরপরে আপনাকে চিন্তা করতে হবে যে এটার ইউজফুল লাইফ আছে কিনা। যদি ইউজফুল লাইফ থাকে তাহলে আপনাকে এখানে অবশ্যই অবশ্যই অ্যামortization করতে হবে, দ্যাটস ইট। তার মানে আপনাকে এখন এই দুইটা পয়েন্ট নিয়েই মাথায় রেখে লাইনগুলো পড়তে হবে। তার মানে রিকোয়ারমেন্ট কি বলছে খেয়াল করে দেখেন, হোয়াট অ্যামাউন্ট উইল ডেমসে চার্জ টু প্রফিট অর লস ফর ডেভেলপমেন্ট কস্ট, মানে ও বলছে যে কোন কস্টটা আপনার ডেভেলপমেন্ট রিলেটেড প্রফিট অর লসে আপনি রাখবেন। তাহলে কোন কস্টগুলো প্রফিট অর লসে রাখবেন,
ডেভেলপমেন্ট ফেজের যেই কস্টগুলো ওই পাই রেট মিট করবে না, ক্যাপিটালাইজেশনের ক্রাইটেরিয়া মিট করবে না, সেই কস্টগুলোকে আপনি স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে রাখবেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে কস্টগুলো ক্যাপিটালাইজেশনের ক্রাইটেরিয়া মিট করবে, মানে যেটাকে আপনি ইনট্যানজিবল অ্যাসেট হিসেবে রাখবেন, সেই ইনট্যানজিবল অ্যাসেটের অ্যামortization-টাও আপনাকে স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে রাখতে হবে। তার মানে আমি এটা রিকোয়ারমেন্ট থেকে কি প্ল্যান করতে পারি? প্ল্যানটা করতে পারি এভাবে, those development costs which do not meet the capitalization criteria, right? কি ক্রাইটেরিয়াটাকে আমরা বলছি পাই রেট। আরেকটা কি? আরেকটা হচ্ছে যে কস্টগুলো amortization for the development cost meet the criteria of capitalization, ওকে? তার মানে খেয়াল করে দেখেন, যেগুলো আমার ক্রাইটেরিয়া মিট করবে, আমার বেসড অন monthly basis amortization should be charged in a statement of profit or loss। এই দুটোই হচ্ছে আমার রিকোয়ারমেন্ট, মানে এই দুটোই হচ্ছে আমার আলটিমেটলি রিকোয়ারমেন্ট এ। রিকোয়ারমেন্ট বি কি বলছে দেখেন, হোয়াট ইজ দ্য ক্যারিং অ্যামাউন্ট অফ ইনট্যানজিবল অ্যাসেট ফর দ্য অ্যাবাভ ট্রানজিশন। তাহলে ক্যারিং অ্যামাউন্ট কি? কস্ট অফ ইনট্যানজিবল অ্যাসেট লেস অ্যাকুমুলেটেড অ্যামortization, দ্যাটস ইট। এটি আপনার কাছে জানতে চাওয়া হয়েছে যে আপনার এই সিনারিও থেকে, মানে এই ট্রানজিশন থেকে আমার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাদ দেওয়ার পর ইনট্যানজিবল অ্যাসেটের ক্যারিং ভ্যালু কত হবে। তাহলে সিনারিওটা একটু পড়ে ফেলি। ডেমসি কোম্পানির কি হয়েছে? ডেমসি কোম্পানি ইয়ার এন্ড ইজ 30 সেপ্টেম্বর 2024। দেখেন, তার মানে ইয়ার এন্ড কিন্তু 30 সেপ্টেম্বর, এটা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। কেননা আপনি যখন অ্যামortization করবেন তখন আপনাকে এই রিপোর্টিং ডেট ইয়ার এন্ড 30 সেপ্টেম্বর ধরেই মাথায় রেখেই চিন্তা করতে হবে। তাহলে আপনি যত ক্যালকুলেশন করবেন, এটা আপনার এক্সপেন্স যেটা হবে সেটা আপনাকে এই 30 সেপ্টেম্বর 2024 পর্যন্ত আপনাকে মান্থলি প্রোরাটা করতে হবে। এরপরে কি বলছি আমরা? ডেমসে কমেন্সড দ্য ডেভেলপমেন্ট স্টেজ অফ আ প্রজেক্ট, তার মানে রিসার্চ ডান, তার মানে এখানে রিসার্চের কোনো কথা নাই, এটা হচ্ছে অনলি রিলেটেড টু ডেভেলপমেন্ট স্টেজ টু প্রডিউস আ নিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ, যেটা আমরা অনেকবার এক্সাম্পল দিয়েছি। সো ফার্মাসিউটিক্যালস একটা কোম্পানি ডেমসে, তারা একটা ডেভেলপমেন্ট শুরু করেছে। ডেভেলপমেন্টটা কবে শুরু করেছে খেয়াল করে দেখেন। ডেভেলপমেন্টটা শুরু করেছে হচ্ছে আপনার আহ কত, জানুয়ারির 1, 2024। ওকে, জানুয়ারির 1, 2024 হচ্ছে সে ডেভেলপমেন্ট শুরু করেছে, ফাইন। নাও আপনি যদি এর পরের পয়েন্টটা দেখেন, যে এক্সপেন্ডিচার অফ $40,000, যখনই আপনি কোনো অ্যামাউন্ট দেখবেন অ্যামাউন্টটা আপনি মার্ক করবেন। আমি অ্যামাউন্টটা মার্ক করলাম। এরপরে আপনাকে যখনই কোনো টাইমের কথা বলবে আপনি মার্ক করবেন। এই 40,000 কিন্তু পার মান্থ, মানে প্রতি মাসে 40,000। তাহলে খেয়াল করে দেখেন, ডেভেলপমেন্টটা শুরু হচ্ছে কবে থেকে? জানুয়ারি থেকে। তার মানে জানুয়ারি থেকে তার সেপ্টেম্বর পর্যন্ত $40,000 পার মান্থ খরচ হচ্ছে এই ডেভেলপমেন্টের পিছনে। এবং প্রজেক্টটা কমপ্লিট হয়েছে কবে খেয়াল করে দেখেন। তার মানে ফার্স্ট জানুয়ারি থেকে 30 জুন পর্যন্ত। তাহলে আমরা যে কথাটা বললাম সেটা আসলে সেপ্টেম্বর পর্যন্ত না, 30 জুন পর্যন্ত, বিকজ জুনের পরে আর তার ডেভেলপমেন্ট হয় নাই। এরপরে সে ইমিডিয়েট প্রোডাকশনে চলে গেছে। এখন আপনি খেয়াল করে দেখেন, তার মানে এখানে আপনাকে ভালো করে মাথায় রাখতে হবে যে প্রোডাক্টটা অ্যাভেলেবল ফর ইউজ কবে থেকে হবে। প্রোডাক্টটা অ্যাভেলেবল ফর ইউজ কিন্তু জুনের 30 তারিখের পর। তার মানে অ্যামortization শুরু হবে হচ্ছে, আপনি যদি আলটিমেটলি দেখেন, অ্যামortization শুরু হবে হচ্ছে ফ্রম 1st July 2024 as the product is available for use from this date। কেননা
আমার প্রজেক্টটা শেষই হবে হচ্ছে জুনের 30 তারিখে, তার মানে জুনের 30 তারিখের পর থেকেই আলটিমেটলি এটা আমার অ্যাভেলেবল ফর ইউজ হবে। তার মানে আমি যে অ্যামortization করব, এখানে অ্যামortization আমি করব জুলাই 1 তারিখ থেকে সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত। তার মানে ফ্রম 1 জুলাই 2024 টু 30 সেপ্টেম্বর 2024। তার মানে হচ্ছে টোটাল কত মাস? জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, 3 মাস। এই কথাটা একটু আমরা এখানে মাথায় রাখবো। সো তার মানে আমরা যে কথাটা বলছিলাম যে আমার প্রোডাক্টটা অ্যামortization সেদিন থেকেই হবে, মানে আমার অ্যাসেটটা অ্যামortization সেদিন থেকেই হবে যেদিন থেকে আমার এই অ্যাসেটটা অ্যাভেলেবল ফর ইউজ। তার মানে অ্যাসেটটা অ্যাভেলেবল ফর ইউজ ইমিডিয়েটলি যাবে হচ্ছে জুনের 30 তারিখের পর। এটুকু পর্যন্ত আমরা মোটামুটি দেখলাম যে ইনফরমেশনটা কিভাবে প্রসেস করতে হয়। এরপরে ইনফরমেশনটা আমরা প্রসেস করব কিভাবে? এরপরে ইনফরমেশনটা প্রসেস করব হচ্ছে, আমাকে এখনো বলে নাই যে এই যে ডেভেলপমেন্ট ফেজ জানুয়ারির 1 তারিখ থেকে জুনের 30 তারিখ পর্যন্ত যে খরচগুলা করতেছে, এটা কি আমার ক্যাপিটালাইজ করতে পারবো, মানে ক্যাপিটালাইজেশনের ক্রাইটেরিয়া মিট করে কি করে না। আমাকে এখনো এই ধরনের কোনো হিন্টস এই পর্যন্ত দেয় নাই, যে হিন্টসটা আমরা এখন পাবো। খেয়াল করে দেখেন, দ্য ডিরেক্টরস বিকাম কনফিডেন্ট অফ প্রজেক্ট সাকসেস। তার মানে এই প্রজেক্টটা যে ফিউচারে বেনিফিট দিবে, এই প্রজেক্টটা যে সাকসেস হবে, সেই কনফিডেন্সটা সে কবে পাচ্ছে? সে কনফিডেন্সটা পাচ্ছে মার্চের 1 তারিখে 2024-এর, রাইট? তাহলে এই যে মার্চের 1 তারিখে সে কনফিডেন্সটা পাচ্ছে, ভালো করে খেয়াল করেন, তাহলে ওর এখানে এই যে জানুয়ারি এবং ফেব্রুয়ারি, এই যে আমার জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই 2 মাসের, সো ফর দ্য মান্থ অফ jan and ফেব 2024, এই 2 মাসের যে খরচগুলো হয়েছে, এই 2 মাসের খরচ কিন্তু তাহলে তার এই ক্রাইটেরিয়া মিট করে নাই। কেননা ডিরেক্টররা কনফিডেন্ট ছিল না যে ওই সময়টা এটা আলটিমেটলি মিট করবে কিনা। তাহলে ডিরেক্টররা কনফিডেন্ট হয়েছে মার্চে, তার মানে আমি ক্যাপিটালাইজ করতে পারবো মার্চ গোয়িং ফরওয়ার্ড, মানে মার্চের পরের থেকে। তাহলে জানুয়ারি এবং ফেব্রুয়ারি, তার মানে এই 2 মাস, তার মানে 40,000 ইন্টু 2, এই যে আমার $80,000, এই $80,000 কিন্তু আমার কি হবে? এক্সপেন্স হয়ে যাবে। তাহলে এটা ডাবল ইন্টে আমি কি দিব? আমার এক্সপেন্স ডেবিট ব্যাংক ক্যাশ অর ব্যাংক ক্রেডিট, এই টোটাল 2 মান্থের যে খরচটা, যেটা আমরা ক্যাপিটালাইজ করতে পারবো না, কেননা এটা আমার তখনও কনফিডেন্ট না যে ইকোনমিক বেনিফিট দিবে কিনা। তার মানে যে কথাটা আমি বলছিলাম আপনাকে, আপনাকে সিনারিওতে অফকোর্স এই ইন্ডিকেশন গুলো বলে দিবে যে কখন আপনি ক্রাইটেরিয়া মিট করে, মানে কখন আপনি ক্যাপিটালাইজ করতে পারবেন। তাহলে ক্যাপিটালাইজ করতে পারবেন কবে থেকে? খেয়াল করে দেখেন, ক্যাপিটালাইজ করতে পারবেন হচ্ছে, সো ডেমসে ক্যান capitalize the development cost from 1st March 2024 to 30 June 2024। তার মানে সে বেসিক্যালি ক্যাপিটালাইজ করতে পারবে কবে থেকে? ক্যাপিটালাইজ করতে পারবে মার্চের 1 তারিখ থেকে জুনের 30 2024-এর জুনের 30 তারিখ পর্যন্ত। কেন? জুনেই প্রজেক্টটার ডেভেলপমেন্ট ফেজ শেষ হয়ে যাবে। তাহলে টোটাল কত মাস? মার্চ, এপ্রিল, মে, জুন, টোটাল 4 মান্থ। তাহলে 4 মান্থসে আমার কত হয়? 40,000 ইন্টু 4, তাহলে কত আসে টোটাল? 40,000 ইন্টু 4, 160,000 হচ্ছে আমার, 160,000 হচ্ছে আমার টোটাল ইনট্যাঞ্জিবল অ্যাসেট। তাহলে এটা যেহেতু আমার ইনট্যাঞ্জিবল অ্যাসেট আমি বলতেছি, ভালো করে খেয়াল করে দেখেন, ইনট্যাঞ্জিবল অ্যাসেট আমি বলতেছি, নাও আমাকে এখন চিন্তা করতে হবে আমি এই ইনট্যাঞ্জিবল অ্যাসেটটাকে অ্যামortize করতে পারবো কিনা। আমি এই ইনট্যাঞ্জিবল অ্যাসেটকে অ্যামortize করতে পারবো যদি এটার এস্টিমেটেড ইউজফুল লাইফ থাকে। দেখেন ও কি বলছে, দ্য ড্রাগ হ্যাজ অ্যান এস্টিমেটেড ইউজফুল লাইফ স্প্যান অফ 5 ইয়ার্স। এটাও আপনার জন্য ইম্পর্টেন্ট। তার মানে আপনার এস্টিমেটেড ইউজফুল লাইফ হচ্ছে 5 ইয়ার্স। ওকে, সো আপনি এই 5 ইয়ার্স এর অ্যামortization করবেন, আপনার অ্যাসেটটাকে ওভার দ্য 5 ইয়ার্স অ্যামortization করবেন, বাট
অ্যামortization কিভাবে করবেন সেটাও বলে দিচ্ছে, টাইম অ্যাপরশনমেন্ট। তার মানে এটা আপনাকে প্রো র্যাটা করতে হবে, তাহলে অ্যামortization আপনাকে প্রপোর্শনেট রেট প্রো র্যাটা টাইম অ্যাপরশনমেন্ট করতে হবে। তার মানে আপনি টাইম অ্যাপরশনমেন্ট যদি বলেন, তাহলে এখন আপনি আমাকে বলেন অ্যামortization, তাহলে অ্যামortization আপনি করবেন টোটাল অ্যামortizable অ্যাসেট কত, 1,60,000, 1,60,000, এটাকে আপনি ডিভাইড করবেন কত দিয়ে, 5 দিয়ে। তাহলে 1,60,000 কে আপনি যদি 5 দিয়ে ডিভাইড করেন কত আসে পার মান্থ, 32,000 per month, sorry, per year. But we can only charge the amortization this year for কত মাসের জন্য পারবো, অনলি আমার জুন থেকে মানে জুলাইয়ের 1 তারিখ থেকে সেপ্টেম্বরের 30 তারিখ, 3 months, 3 months। সো আমাকে এখন কি করতে হবে, এইটাকে 12 দিয়ে ডিভাইড করে 3 দিয়ে মাল্টিপ্লাই করলেই আমি পেয়ে যাব আমার অ্যামortization কত, ডিভাইডেড বাই 12 ইন্টু 3। তাহলে আমার এই বছরের অ্যামortization হচ্ছে 8,000। তাহলে এটা ডাবল এন্ট্রি কি হবে, অ্যামortization এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড অ্যামortization ক্রেডিট 8,000, 8,000। নাও আপনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে টোটাল স্টেটমেন্ট অফ প্রফিট আর লসে কত যাবে, তাহলে টোটাল স্টেটমেন্ট অফ প্রফিট আর লসে কত যাবে, এই যে ডেভেলপমেন্ট এক্সপেন্স, এইটা ডেভেলপমেন্ট এক্সপেন্স প্লাস অ্যামortization এক্সপেন্স। তাহলে টোটাল আমার এই হচ্ছে 88,000, 88,000 যাবে স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে, যেটা আপনি এক্সপেন্স হিসেবে দেখাবেন। ওকে, আপনার এক্সপেন্স হিসেবে চলে যাবে হচ্ছে এই 88,000। নাও আপনাকে বলছে যে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে কত টাকা যাবে, তাহলে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে কত টাকা যাবে, খেয়াল করে দেখেন আমার ইনটেনজিবল অ্যাসেটের কস্ট কত, 1,60,000, এখান থেকে লেস অ্যাকুমুলেটেড অ্যামortization এই বছরে কত, এই যে অ্যাকুমুলেটেড অ্যামortization 8,000, আপনি এটা বাদ দিবেন, তাহলে আপনি পেয়ে যাবেন $1,52,000, যেটা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে আপনাকে রেকর্ড করতে হবে অ্যাজ ক্যারিং ভ্যালু অফ অ্যাসেট। দ্যাটস ইট। সো এটি আপনার কাছে জানতে চাওয়া হয়েছে এবং এটি আপনার কাছে জানতে চাওয়া হবে যে আমার ইনট্যানজিবল অ্যাসেটের কত টাকা আপনি অ্যামortization করবেন, কত টাকা আপনি স্টেটমেন্ট অফ প্রফিট আর লসে দেখাবেন এবং কত টাকা ক্যারিং ভ্যালু স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে আপনি চার্জ করবেন, এবং ইনট্যানজিবল অ্যাসেটের ট্রিটমেন্ট গুলো কস্ট মডেল, রিভ্যালুয়েশন মডেল এবং ইনট্যানজিবল অ্যাসেটের অ্যামortization সবই সিমিলার কনসেপ্ট অফ প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট। মানে আমরা প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের ঠিক যেই কনসেপ্টটা নিয়ে কথা বলেছি, ঠিক একই কনসেপ্ট এখানেও আমরা অ্যাপ্লাই করতে পারবো। সো দ্যাটস দ্য ফ্যাক্ট রিলেটেড টু ইনট্যানজিবল অ্যাসেটস। সো আমরা এই পর্যন্ত যেটুকু করলাম, আমাকে একটু জাস্ট পার্টিকুলারলি এই কোয়েশ্চেনটার মধ্যে কারো কোনো কোয়েশ্চেন্স থাকলে একটু বলতে পারি, আমাকে একটু বলেন, দেন আমি হয়তো বা নেক্সট টপিকে মুভ করব। বাট বিফোর দ্যাট একটু আপনাদের গ্রিন সিগন্যাল লাগবে, কনফার্মেশন লাগবে যে আসলে আমরা বুঝতে পারলাম কিনা এই টপিকটুকু। জি স্যার, মোটামুটি ক্লিয়ার স্যার। সঞ্জিত, হ্যাঁ বলেন। স্যার আমাদের নেট প্রায় শেষের দিকে স্যার। হুম, নেট শেষের দিকে, নেট শেষ হয় কেমনে আবার, বাংলাদেশ ফ্রি নেট তো। ওকে স্যার ওই যে এমবি না তো স্যার, শেষের দিকে স্যার। ওকে ওকে ওকে। সো আমরা 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 শেষ করে দিচ্ছি, তাহলে আমরা আর বেশিক্ষণ রাখছি না, সমস্যা নাই। বাট আমি আপনাদেরকে আবারও একটু রিকোয়েস্ট করব, আপনারা আমাকে নেক্সট থার্সডে এর মধ্যে, মানে আজকে তো থার্সডে, নেক্সট থার্সডে এর মধ্যে আমি আপনাদেরকে যে অ্যাসাইনমেন্টের কথাটা বললাম, প্লিজ আমাকে একটু অ্যাসাইনমেন্টটা কাইন্ডলি দিয়ে দিবেন। ওকে জি স্যার। ওকে। আর আরেকটা জিনিস, আপনাদের তো স্যাটারডেতে হচ্ছে
একটা সেশন আছে, ইফ আই এম নট রং, রাইট? জি স্যার, 6 তারিখ। 6 তারিখ। আহ, আমাকে একটা ছোট হেল্প করা যায়? আমরা তো এই ক্লাসটা আসলে নিতে পারতেছি না মানে ফিজিক্যালি। আমরা কি ক্লাস টাইমে না, মানে লাইক একটু ডিফারেন্ট টাইম স্লটে আমরা কি ক্লাসটা একটু মেকআপ হিসেবে অনলাইন ক্লাস করতে পারি? কারণ সিলেবাসটা তাহলে আমার একটু স্টাক হয়ে থাকবে আসলে। মানে স্যাটারডে ক্লাসটাই জাস্ট আপনারা আপনাদের মতো করে সেশন করেন। আমি স্যাটারডে তো নিব না, মানে লাইক অল্টারনেটিভ কোন একটা ডে আমাকে বলবেন, বাট সেটা অফকোর্স সন্ধ্যার পর মানে রাতের দিকে। সেই ক্ষেত্রে কি আপনাদের কারো কোনো সমস্যা হবে অনলাইন ক্লাস যদি আমরা নেই? নো স্যার। এটা কিন্তু এটা থেকে নেন। তো কবে স্যার? না, সেটাই আমি আপনাদের কাছে জিজ্ঞেস করছি। যদি অনলাইন ক্লাসটা আমি সে সানডেতে নেই রাত 8টার পর, সেক্ষেত্রে কি প্রবলেম হবে আপনাদের? একটু না না স্যার। আমরা ওকে, তাহলে আমরা বেসিক্যালি হচ্ছে যেটা করব, আগামী শনিবারের ক্লাসটার মেকআপ হিসাবে আমরা সানডেতে রাত 8টায় একটা অনলাইন ক্লাস করব, যেইখানে আমরা আহ, একদম ফ্রেশ ওয়েতে আপনাদেরকে আমি গত ক্লাসে যে নোটটা দিয়েছি লায়াবিলিটি রিলেটেড, সেটা নিয়ে আমরা কথা বলবো। অ্যান্ড হোপফুলি আমরা সানডের সবাই ইটস আ রেগুলার অ্যাটেন্ডেন্স আমি ওইভাবেই রাখবো। অ্যাটেন্ডেন্স যদিও কালকে শনিবারেরটা আপনি পাবেন। সো প্লিজ ট্রাই টু অ্যাটেন্ড সানডেস ক্লাস অ্যাজ এ মেকআপ, কনসিডারিং আজকেও যেহেতু আমরা পুরোটা আসলে শেষ করতে পারলাম না, অনেকগুলা একটা লাস্ট মোমেন্টের একটা মেস আপ হওয়ার কারণে। সো অ্যাগেন আই এম সরি ফর দ্যাট। এবং সানডেতে আমরা 8টায় ক্লাসটা করব অনলাইন, এবং আমি আপনাদেরকে গ্রুপ অফ কোর্স নোটিফাই করে দিব আমি ক্লাসের লিঙ্কটা আমি কখন দিচ্ছি। ওকে, সো টিল দেন সবাই ভালো থাকেন। শনিবার ইনশাল্লাহ দেখা হচ্ছে, আমি আসবো হয়তোবা শনিবারের প্রোগ্রামে। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সাবধানে থাকেন, যেহেতু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার ট্রিটটা কবে যাচ্ছে স্যার? আসি শনিবারে এসে প্ল্যান করবো না, মানে সেমিস্টার শেষ হওয়ার আগেই তো নিতে হবে আপনাদের কার্ডে সাথে। দিতে ছিল স্যার। জি জি স্যার, অবশ্যই স্যার। মানে এটা বলছি আপনার একটা কান্নাকাটির করতে হবে না, মানে শেষ বিদায় হওয়ার টিদায় দিবেন। শেষ হওয়ার আগে একটা পরে একটা দিলেও ভালো হয়েছে। ও মাই গড, মানে তাহলে একটা কাজ করতে, মানে এরকম প্রপোজাল দেন না, মানে এরকম প্রপোজাল দেন না আমি বাঁচি যে স্যার শেষ তো হয়ে যাচ্ছে, প্রতিদিনই দেন স্যার এখন থেকে। আচ্ছা স্যার তো দেখি ভালো কথা মনে করে দিলেন স্যার। ঠিক আছে, তাহলে সবাই একটু সাবধানে থাকিয়েন, আর আল্লাহ হাফেজ সবাইকে। জি, আসসালামু আলাইকুম। জি স্যার, আসসালামু আলাইকুম। স্যার আপনিও সাবধানে থাকেন স্যার। আসসালামু আলাইকুম। জি। না, আমি আসসালামু মুভ আলাইকুম। করলেই ভূমিকম্প হয়, এটাই বুঝতেছি, আমাকে এক জায়গায় থাকতে হবে আর কি। ঠিক আছে।